নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। আজকে সরস্বতী পুজো 14 ফেব্রুয়ারি এবং এখন বাজে ভোর 6টা বেজে 4 মিনিট। আমি সকাল সকাল তৈরি হয়ে পড়েছি, কারণ আজকে আমি বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের পথে। সেই মতন ভোর ভোরবেলা উঠে পড়েছি এবং কুয়াশা মাখা একটি সকালবেলা দেখতেই পাচ্ছেন। আমি উঠে একেবারে পুরো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমার বন্ধু এখন আমাকে গাড়ি করে নিতে আসবে। কারণ এখান থেকে আমরা চলে যাবো সোজা শিয়ালদা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরবো। ভোর ভোর তো তৈরি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়, তবে শীতের সকাল, তাই এখনো রাস্তাঘাটে সেইভাবে কোনো রকমের দোকানপাট খোলেনি, শুধু কয়েকটা ফুলের দোকান বসেছে। যেহেতু আজকে সরস্বতী পুজো, তাই ফুলের চাহিদা একেবারে তুঙ্গে। তো যাই হোক, এখানে আমি অপেক্ষারত আপাতত আমার বন্ধুর জন্য। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, এর মধ্যেই এই দেখুন আমার বন্ধু ক্যাব নিয়ে চলে এসছে এবং এই ক্যাবে করেই এখন আমরা চলে যাব শিয়ালদার পথের দিকে এবং সেখান থেকে আমরা ধরে নেব তারামা এক্সপ্রেস, মানে রামপুরহাট এক্সপ্রেস। শীতকালে কলকাতার কুয়াশা মাখা এই ভোরবেলার রাস্তাটি দেখতে বেশ ভালো লাগে এবং আজকে সরস্বতী পুজো, তাই সকল ঘরের মধ্যে মায়ের আরাধনা চলছে। কিন্তু আমাদের কিন্তু শিয়ালদা স্টেশন থেকে তারামা এক্সপ্রেসের টাইম ছিল সকাল 7:20, তো সেই মতনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়তে হয়েছে খুব তাড়াতাড়ি। এবং এই ট্রেনটি কিন্তু আমাদের বোলপুর স্টেশনে নামিয়ে দেবে সকাল 10:30টার সময়। রাস্তা ফাঁকা থাকার দরুন কিন্তু সময়ের অনেকটা আগেই আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এবার শিয়ালদা স্টেশনে গিয়ে দেখে নিতে হবে যে আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, সেই মতন ট্রেনে উঠে যাওয়ার পালা। স্টেশনে পৌঁছেই দেখলাম আমাদের ট্রেন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। 9 নম্বর স্টেশনে আমাদের ট্রেন এখন অপেক্ষারত। আমাদের কোচ নাম্বার ছিল D1, তাই এখন আমরা D1 কোচের দিকে এগিয়ে চলেছি এবং সেটি পাওয়ার সাথে সাথেই সেখানে আমরা চড়ে বসলাম এবং নির্ধারিত সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের বোলপুর যেতে এখন সময় লাগবে পাক্কা 3 ঘন্টার মতন। দেখা যাক যে ট্রেন আমাদের নির্ধারিত সময় পৌঁছাতে পারে নাকি সময় একটু বেশি লাগে। তা ট্রেনের মধ্যে উইন্ডো সিট পেয়ে কিন্তু আমার বন্ধু একেবারে খুশিতে গদগদ হয়ে উঠলো, কারণ বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে সে যেতে পারবে বাকি পথটা। তো ইতিমধ্যেই দেখলাম ট্রেনের মধ্যে একজন বাউল বাবাজি উঠে আসলেন এবং তার সুরেলা কণ্ঠেতে তিনি খুব সুন্দর একটি গান সাধলেন এবং এই গান কিন্তু উপভোগ করতে করতে আমরা বাকি পথটা কাটিয়ে দিলাম। চলুন আপনাদের তাদের গলায় একটা গান শুনিয়ে দেওয়া যাক। ও মন্তর লোক দেখানো খুঁটি নাটি এ নয় রে তোর সাধনা, হ্যাপারে নয় রে তোর সাধনা। ভাবের ঘরে চুরি করলে চলবে না, পরিযুগ অভাব সে ভাবনা। ভাবের ঘরে চুরি করলে, ভাবের ঘরে চুরি করলে চলবে না। মন্তর লোক দেখানো খুঁটি নাটি, লোক দেখানো মন্তর লোক দেখানো খুঁটি নাটি এ নয় রে তোর সাধনা, হ্যাপারে নয় রে তোর সাধনা। ভাবের ঘরে চুরি করলে চলবে না, মন আমার ভাবের ঘরে চুরি করলে চলবে না। আগে মনকে করো খাঁটি শোনা, ও তুই তার কথা তাকে শোনা। মনকে করো খাঁটি শোনা, ও তুই তার কথা তাকে শোনা। করিস না তুই আনাবো না, রাধে রাধে করিস না তুই আনাবো না, আনমনা হবি না, খ্যাপা তুই আনমনা হবি না। ভাবের ঘরে বাউল গান শুনতে শুনতে পথ অনেকটা কেটে গেল। তারপর দেখলাম ট্রেনের মধ্যে উঠে আসলেন একটি সুরেলা বাঁশিকর বাজানো মানুষ। তিনি তার সুরেলা বাঁশির জাদুতে খুব সুন্দর একটি গান আমাদের সামনে পরিবেশন করলেন। চলুন সেটিও আপনাদের শুনিয়ে দেওয়া যাক। যাই হোক,
এই বাউল গান আর বাঁশিওয়ালার সুরের সাথে সাথে কখন যে সময়ের পরিধি শেষ করে আমরা বোলপুর পৌঁছে গেলাম টেরই পেলাম না। বোলপুর স্টেশনে নেমেই সঙ্গে সঙ্গে ভাড়া করে নিলাম একটি টোটো। এখানে টোটোওয়ালারা কিন্তু আপনাদের কাছে প্রচুর ভাড়া হাঁকাতে পারে, তাই টোটোওয়ালার সঙ্গে কিন্তু বার্গেনিং করে নেবেন এবং জেনে নেবেন যে তিনি কোন কোন স্থানগুলো আপনাদের এখানে দর্শন করাবে। প্রথমেই আমরা চলে আসলাম বোলপুর তথা শান্তিনিকেতনের বিখ্যাত সৃজনী শিল্প গ্রামে। এখানে কিন্তু হাতের কারুকার্যের নানা সুন্দর সুন্দর নিদান তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে রয়েছে দেশ বিদেশে পাশ্চাত্য সভ্যতারও নিদান। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু মাথা পিছু 20 টাকা করে টিকিট কাটা আবশ্যক। এখন আমরা অলরেডি টিকিট কাটা হয়ে গেছে এবং এই টিকিটটিকে চেক করেই এখন আমরা প্রবেশের পথে হচ্ছি সৃজনী শিল্পগ্রামে। দেখুন কত সুন্দর বাঁশের মধ্যে মাচা আকৃতি তৈরি করে নানা রকমের শিল্প এবং নিদান তুলে ধরা হয়েছে। এখানে এই সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি দেখে মনটি বেশ সুন্দরভাবে ভরে ওঠে। শিল্পগ্রামের মধ্যেই রয়েছে গোলাপ বাগ নামে একটি স্থান। এখানে নানা ধরনের গোলাপ ফুলের চাষ হচ্ছে, কোনোটা পিঙ্ক, কোনোটা সাদা, কোনোটা লাল। তার সঙ্গে দূর থেকে ভেসে আসছে বাউল গান। তার সঙ্গে রয়েছে বিভিন্ন শিল্পকলা এবং হাতের কারুকার্যে তৈরি করা মূর্তি। প্রতিটি গাছের মধ্যে রয়েছে শিল্পত্বের ছোঁয়া। তার সঙ্গে রয়েছে নানা রকমের ফুলের চাষ। এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখতে কিন্তু মন বেশ ভরে যায় এবং আমার এটাই দাবি যে আপনারা যদি এই স্থানে আসেন তাহলে অবশ্যই এই স্থানটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। তার মধ্যেও রয়েছে খুব সুন্দর শাপলা ফুল বা বলতে পারেন পদ্ম ফুল। খুব সুন্দরভাবে এই জলাশয়টির মধ্যে তার চাষ চলছে। এছাড়া রয়েছে এখানে সাঁওতাল বিদ্রোহ, ওগলাক জোলা, রানী গলভিউড, তারপর তিলক, এদের বিভিন্ন রকমের মূর্তি, এদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। এবং অবশ্যই যদি আপনারা ফটো তুলতে ভালোবাসেন তাহলে এই স্থানটি তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই। এই স্থানটি এত সুন্দর যে এখানে এসে আপনারা ফটো সেশন করতে পারবেন। ক্যামেরা অ্যালাউ না থাকলেও ফোনের ক্যামেরায় কিন্তু ফটো আপনারা এখান থেকে নিঃসন্দেহে তুলতে পারবেন। শিল্পগ্রামের মধ্যেও কিন্তু একটি হাট আছে। চাইলে আপনারা এই হাট থেকেও গ্রাম বাংলার কিছু জিনিস কেনাকাটি অবশ্যই করতে পারবেন। কাকরযুক্ত লাল মাটি দিয়ে
সৃজনী শিল্প গ্রামে যে পরিবেশ সৃষ্টি করা হয়েছে তা কিন্তু এক কথায় অনবদ্য। এখানে ঘুরতে আসলে মন কিন্তু আপনার পুরোদমে আনন্দে ভরে উঠবে। এই সৃজনী শিল্প গ্রামেই কিছুটা সময় আমি অতিবাহিত করলাম, চারপাশটি ভালো করে দেখলাম এবং ভরপুর আনন্দ গ্রহণ করলাম। তারপর এই স্থান থেকে এবারের মতন বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কবি জীবনানন্দ দাশের বাড়ি দেখতে। আর এখন আপনারা যে স্থানটি দেখছেন এটি হচ্ছে কবি জীবনানন্দ দাশের বাড়ি। করোনার আগে পর্যন্ত এই বাড়ির ভেতরে ঢোকা যেত, কিন্তু করোনার পর এই বাড়ির ভেতরে ঢোকা একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই গেটের বাইরে থেকেই এই বাড়ি দর্শন করে নিতে হবে এবং সেই ভিডিওই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপর চলে আসলাম আমরা কলা ভবনের ক্যাম্পাসে। যদিও এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ কিন্তু একেবারেই নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আপনাদেরকে এই স্থানটি দর্শন করাচ্ছি। খুব সুন্দর নিদর্শন তৈরি করেছে এখানকার কলা ভবন ক্যাম্পাস। চারদিকে গাছগাছালি দিয়ে ভর্তি এবং ঐতিহ্যবাহী স্থাপত্য এটি বহন করে। এরপরই চলে আসলাম আমরা ছাতিমতলা, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যান বেদী। আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছ এর নিচে ধান্য করেন। পরবর্তীকালে এই বেদী নির্মাণ করা হয় তার স্মৃতিসৌধ হিসেবে। এরপর আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বসত ভিটে, যেটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িতেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে স্ত্রী কন্যাকে নিয়ে চলে এসেছিলেন এবং বলা হয় গীতাঞ্জলি লেখার সময় বেশিরভাগ কবিতাই তিনি এই বাড়িতে বসেই রচনা করেছিলেন। এই বাড়িটির নামই আসলে শান্তিনিকেতন। তার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর পুরো এলাকা জুড়েই এই স্থানটির নাম করে দেন শান্তিনিকেতন। তাই এই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বাড়ির ভেতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে তার ভিডিও তুলে ধরলাম। এখন আমরা চলে এসেছি তালধ্বজে। এই তালধ্বজকে নিয়ে কিন্তু একটি কবিতা আছে, এক পায়ে তাল গাছ দাঁড়িয়ে। তবে এই জায়গাটি কিন্তু তৈরি হয়েছিল তেজেন্দ্রচন্দ্র সেনের হাত ধরে এবং সেই স্থানটি আপনাদের এই ভিডিওতে আমি তুলে ধরলাম। পরবর্তী স্থান হচ্ছে তিন পাহাড়। এই প্রাচীন বটগাছটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে তার প্রথম সফরে এই তিনটি নুড়ির টিলা তৈরি করেছিলেন, তাই এই জায়গাটির নাম হয় তিন পাহাড়। এরপর আমরা চলে আসলাম মায়ের দর্শনের উদ্দেশ্যে কঙ্কালীতলায়। বীরভূম জেলার বোলপুর থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে এই শক্তিপীঠ কঙ্কালীতলা। বলা হয় 51 সতীপীঠের মধ্যে এটি অন্যতম 28 নম্বর সতীপীঠ। প্রাচীনকালে এই জায়গাটির নাম কাঞ্চি নামে প্রসিদ্ধ ছিল। বলা হয়ে থাকে যে সতীর অস্থি এখানে পড়েছিল, তাই এই জায়গাটির নাম হয়েছে কঙ্কালীতলা। আবার ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লেখা আছে এখানে সতীর কটিদেশ বা কোমরের অংশ পড়েছিল। এই শক্তিপীঠে দেবী গর্ভাদেবী নামে প্রসিদ্ধ ও ভৈরব রুহু নামে পূজিত হয়। দেবীর মন্দিরের সংলগ্ন একটি কুণ্ড রয়েছে, যা নাকি একটির সঙ্গে বহু মহাত্মা লুকিয়ে রয়েছে। কুণ্ডের মধ্যে কয়েকটি প্রস্তরখণ্ড আছে, যেগুলো সাধকের দেবীর অংশ হিসেবে চিহ্নিত করে। এই প্রস্তরখণ্ডগুলি 20 বছর অন্তর কুণ্ড থেকে তোলা হয়, পরে পুজোর পর সেগুলো আবার পুনরায় কুণ্ডের জলের মধ্যে দিয়ে দেওয়া হয়। কথায় আছে কঙ্কালীতলার কুণ্ডের সঙ্গে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি সংযোগ রয়েছে। এই জায়গাকে নিয়ে অলৌকিক ঘটনা অনেক বর্তমান রয়েছে।
কঙ্কালীতলার ঠিক পাশেই অবস্থিত রয়েছে ভৈরবনাথ শিব মন্দির। আপনারা যদি কঙ্কালীতলায় আসেন তাহলে অবশ্যই এই ভৈরবনাথের শিব মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। অসম্ভব সুন্দর এই শিব মন্দিরটি আপনাদের খুব সুন্দর একটি অনুভূতি প্রদান করবে। শিব মন্দিরের সামনেই রয়েছে প্রথমেই নন্দী মহারাজের একটি মূর্তি, তার ভেতরেই রয়েছে শিবের আসল মূর্তি, যেখানে আপনারা চাইলে নিত্য পুরোহিতের মাধ্যমে পূজাও দান করতে পারবেন। এরপরে আমরা চলে আসলাম সোনাঝুরি ফরেস্টে, এবং এই ফরেস্টের ভেতর দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন পলাশবনি গ্রাম বাহামুনির বাড়ি দেখতে। তবে প্রেমের দিবস হওয়ার দরুন এখানে বেশিটা দূর ঢোকাটা অনুচিত বলেই মনে হলো, কারণ অনেক ইয়ং বয়সী ছেলেমেয়েরা এখানে তখন প্রেমে ব্যস্ত ছিলেন। এই স্থান যত সম্ভব দর্শন করে দ্রুত চলে আসলাম আমরা সোনাঝুরির হাটে। যদিও সোনাঝুরির হাট শনিবার এবং রবিবার জমকালো হয়ে বসে, তবু অন্যান্য বারও এখানে সোনাঝুরির হাট বসতে দেখা যায়। তবে আপনাদের কাছে আমার অনুরোধ বন্ধুরা, আপনারা শান্তিনিকেতন আসলে বুধবার দিনটি এড়িয়েই চলবেন, কারণ বুধবার রবি ঠাকুরের জন্মবার হওয়ার দরুন এখানে বেশিরভাগ স্থানই বন্ধ থাকে, বাজার হাটও বন্ধ থাকে। তো যাই হোক, এখন আপনাদের সামনে দর্শন চলছে সোনাঝুরির হাটে। সোনাঝুরি হাটের মধ্যে এসে নানা রকমের হাতের কারুকার্য, শাড়ি, এছাড়া এখানকার যে বস্ত্র পরিধান আছে সেগুলোকে দেখতে রাখলাম, এবং তার সাথেও বাড়ির আপনজনদের জন্য কিছু জিনিস এখান থেকে ক্রয় করে নিলাম। তারপরই আমরা চলে আসলাম এখানে বিখ্যাত সেই সাঁওতাল নাচের ওখানে, এবং সেখানে তাদের সাথে কোমর এবং পা দুলিয়েও আমি একটু নৃত্য করে নিতে আগ্রহী হয়ে উঠলাম। এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও, শান্তিনিকেতনে ঘুরতে যাবার ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত অনুরোধ। তাই আজকের জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও বা ব্লগের সঙ্গে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন।